ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মৌ। আজকে একটা নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের একটা খুব সুন্দর জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আজকে আমরা চলে এসেছি একটা গৌড়ীয় মঠে, যার নাম হলো নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। এটা শেওড়াফুলি এবং বৈদ্যবাটী স্টেশনের মাঝামাঝি জায়গায় অবস্থিত। এখানে কিভাবে আসবে তোমরা, এই মঠ কখন খোলা হয় কখন বন্ধ হয়, আর এই মঠের ভোগ খাওয়ানো হয় কিনা এবং কখন খাওয়ানো হয়, ভোগের মূল্য কত, সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে যেন তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে মেন রোডটা। অটো বা টোটোতে এলে তোমাদের এই রোডের ওপর দিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে নিমাইয়ের ঘাটে যাওয়ার পথ, যে ঘাট থেকে তারকেশ্বরে বাবার মাথায় দেওয়ার জন্য জল তোলা হয়, সবটাই তোমাদের দেখাবো। আর তার ঠিক পাশেই রয়েছে নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। এই ঘাটে যাওয়ার পথে দুদিকে দেখবে দুটো ছোট ছোট মন্দির রয়েছে। তার মধ্যে ডান দিকে রয়েছে গৌর নিতাই এবং বাঁ দিকের মন্দিরে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। সামনেই দেখো রয়েছে শ্রী চৈতন্যদেবের একটা স্ট্যাচু, আর সেখান থেকে জাস্ট দুপা হেঁটে এগিয়ে গেলেই দেখতে পাবে মা গঙ্গাকে। এখন আমরা দাঁড়িয়ে আছি নিমাইয়ের ঘাটে। আর দেখো, এই ঘাট থেকে তোমাদের মঠটা একবার দেখিয়ে দিচ্ছি। ঘাট থেকে রাস্তার দিকে যেতে মঠটা বাঁ দিকে পড়বে এবং রাস্তা থেকে ঘাটের দিকে আসতে মঠটা ডান দিকে পড়বে। চলো এবার মঠে যাওয়া যাক। এটা হচ্ছে এই মঠে ঢোকার মেন এন্ট্রান্স। আরো একটি গেট আছে, স্কুটি বা বাইক নিয়ে এলে সেই গেটটা দিয়ে ঢোকাই ভালো, কারণ সেদিকে গাড়ি বা স্কুটি পার্ক করার জায়গা রয়েছে। গেট দিয়ে ঢুকেই তোমরা সামনেই দোতলায় ওঠার সিঁড়ি দেখতে পাবে। জুতো খুলে সিঁড়ি দিয়ে উঠে চলে এসো ওপরে, আর সেখানেই রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এই গেটটা দিয়ে ঢুকে চলে আসো মঠের মূল মন্দিরে। কি অপূর্ব সুন্দর এই মন্দিরটা, তোমরা শুধু একবার দেখো। দেখো তোমরা মঠের ভিতরটা জাস্ট কতটা সুন্দর। মঠের মূল মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে দেখো অঙ্কিত রয়েছে রামায়ণ সহ বিভিন্ন পৌরাণিক কাহিনী।
গর্ভগৃহের ঠিক একেবারে ওপরেই রয়েছে শ্রীকৃষ্ণের গোবর্ধন পাহাড়টি আঙুলের দ্বারা তুলে ধরার ঘটনা। মঠের যেসব নিয়মাবলীগুলো রয়েছে ভক্তবৃন্দদের জন্য, সেগুলো এখানে লেখা রয়েছে। মন্দিরে ভোগ গ্রহণ করার সুযোগ রয়েছে, সেই ভোগ গ্রহণ করার যাবতীয় তথ্য এখানে দেওয়া রয়েছে। সেই তথ্য আমি তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি, তোমরা জাস্ট একটু ওয়েট করো। এখানে দেখো বোর্ডে লেখা রয়েছে মঙ্গল আরতি এবং সন্ধ্যা আরতির সময়সূচি। মঙ্গল আরতি হয় সকাল 4:45-এ এবং সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6:20-তে। তোমরা যদি চাও এই সময়ে তোমরা মঙ্গল আরতি এবং সন্ধ্যা আরতি দেখতে পারো। আমরা যাব মঠের বারান্দায়। দেখো সোজা সামনের দিকে তাকালেই দেখতে পাবে বারান্দা। চলো এখন আমরা বারান্দায় যাই এবং সেখান থেকে কি দেখা যায় তোমাদের দেখাচ্ছি। চলো। মঠের বারান্দা থেকে সামনেই দেখা যাচ্ছে মা গঙ্গাকে, এবং এখান থেকে নিচেটা দেখো, দেখতে অসাধারণ লাগে। নিচে দেখো বেশ কয়েকটা ছোট ছোট মন্দির রয়েছে, আর বাঁদিকে রয়েছে বেশ কয়েকটা শিব মন্দির। চলো নিচে গিয়ে তোমাদের সেগুলো দেখাচ্ছি। এখানে কি সুন্দর শিব মন্দির আছে, চলো শিব ঠাকুরের মন্দির। এখন আমরা যাচ্ছি মঠের ঠিক বাইরে যেসব ছোট ছোট মন্দিরগুলো রয়েছে, শিব মন্দিরগুলো রয়েছে, যেগুলো মঠের দোতলা থেকে দেখা যাচ্ছিল, সেগুলোই তোমাদের কাছ থেকে দেখানোর জন্য সেখানে যাচ্ছি। আচ্ছা, নিচে থেকে দেখে নাও মঠের বাইরেটা ঠিক কিরকম দেখতে। মঠের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড, এবং সেখানে লেখা রয়েছে শ্রী নিমাইয়ের পাদপীঠ, অর্থাৎ এখানে শ্রী চৈতন্যের পায়ের ছাপ পড়েছিল। তার ঠিক ডান পাশেই রয়েছে গঙ্গায় যাবার রাস্তা। চলো তোমাদের সেটাও দেখিয়ে দিই। এখান থেকেই জল এনে মন্দিরের যাবতীয় কাজকর্ম করা হয়। প্রথমেই আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি সেটাতে রয়েছে মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মূর্তি, আর ডান দিকে রয়েছে শ্রী ভাগীরথ। যজ্ঞকুণ্ডের ঠিক বাঁ দিকেই রয়েছে একটি ছোট্ট শিব মন্দির। তার ঠিক বাঁ পাশে রয়েছে হনুমানের মন্দির।
বাঁ পাশেই রয়েছে দ্বাদশ শিব মন্দির। মন্দিরগুলো খুবই সুন্দর, দেখো তোমরা। আর এই দ্বাদশ শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিব দুর্গার মূর্তি। মন্দির তোমাদের সবটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমরা মন্দিরের ভোগ গ্রহণ করব এবং তোমাদের ভোগ গ্রহণ করার যাবতীয় তথ্য দেব। আচ্ছা, মন্দিরে ভোগ গ্রহণ করতে হলে 80 টাকা দিয়ে কুপন কাটতে হবে সকাল 11টার মধ্যে। একটায় ভোগ আরতি হয় মূল মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহের কাছে, তখন তোমরা দেখতে পারো। খুবই ভালো লাগবে সেই সুন্দর ভোগ আরতি দেখতে। সেই ভোগদান হয়ে গেলেই সাধারণ ভক্তবৃন্দদের ভোগদান করা হবে। এটা হলো শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠের প্রসাদ কুপন। 80 টাকা দিয়ে, আমরা যেহেতু দুজন তাই এই দুজনের 160 টাকা লেগেছে প্রসাদ কুপনের। বাচ্চার জন্য কোনো টাকা লাগেনি। বিশেষ একটা তথ্য তোমাদের দিয়ে রাখছি, একটায় ভোগ আরতি হয়। তোমরা যদি দেখতে চাও অবশ্যই একটা সময় ওপরে অর্থাৎ একতলায় চলে যেও, না হলে কিন্তু 1:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। মানে তোমরা দোতলায় থাকতে পারবে, কিন্তু তোমরা ঠাকুরের বিগ্রহ দেখতে পাবে না, ওই গেট বন্ধ করে দেবে। এখানে হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা রয়েছে, সেখানে হাত ধুয়ে তোমরা ভোগ খাওয়ার কক্ষে যেতে পারবে। জুতো খুলে চলে এসো ভোগ গ্রহণ কক্ষে। এখানে কিন্তু নিচে বসেই ভোগ গ্রহণ করতে হবে। কিন্তু যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের জন্য ভিতরে চেয়ার টেবিলে বসে খাবার ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ কোনো বয়স্করা যদি আসেন এবং ভোগ গ্রহণ করতে চান তাহলে তাদের কোনো রকম অসুবিধা হবে না। এখানে কাগজের প্লেট ও কাগজের গ্লাসেই ভোগ গ্রহণ করতে হবে। এটা আমার বেশ ভালো লাগলো, কারণ এতে হাইজেনিক ব্যাপারটা রয়েছে। ভোগ দেওয়া শুরু হয়ে গেছে, চাকা দেওয়া গাড়িতে চলে এসেছে গরম গরম ভাত। এখন ভাত পরিবেশন করা হচ্ছে। তারপর দিল শুক্তো। শুক্তোটা কিন্তু খেতে দারুণ হয়েছে। এরপরে দিল মুগের ডাল। তারপর দিল একটা গরম বেগুনি। তারপর দিল বাঁধাকপি। মানে কি বলবো, খাবার শেষ হচ্ছে না, আরো বিভিন্ন রকম খাবার দিয়ে যাচ্ছে। আর ভাত 2বার 3বার নিতে পারো, যার যতটা প্রয়োজন তাকে ততবারই দেবে। প্রত্যেকটা খাবারই খুবই ভালো খেতে, দারুণ। এবার দিল পটল আলুর তরকারি। এবারে এলো সেই অমৃত ভোগ, অর্থাৎ মহারাজ বাবাজিরা রাধাকৃষ্ণকে যে ভোগ নিবেদন করেছেন সেই ভোগ এখন ভক্তবৃন্দকে অল্প অল্প করে দেওয়া হবে। আজকের ভোগে ছিল বাসন্তী পোলাও,
তার সাথে দিল পনিরের তরকারি। শেষ পাতে দিল চাটনি, আর তারপরেই এলো অপূর্ব সুন্দর পায়েস। আর সব থেকে শেষে দিল একটা বড় নলেন গুড়ের রসগোল্লা। কি বলবো তোমাদের, এত সুন্দর ভোগ আর এত রকম ভোগ আগে আমরা কোথাও খাইনি। জানি না আজকে হয়তো কিছু বিশেষ দিন ছিল তার জন্য এত ভোগ দিয়েছে। রোজ এত ভোগ দেয় কিনা সেটা কিন্তু বলতে পারবো না। তবে আমি তোমাদের বলছি, তোমরা কিন্তু অবশ্যই এই মঠে একবার হলেও অন্তত এসো। এখানে এলে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। কলকাতার এত কাছে, গঙ্গার ধারে, এত সুন্দর একটা মঠে তোমাদের একবার হলেও আসা উচিত বলেই আমার মনে হয়। এখানে যদি আসতে চাও তোমরা কিভাবে আসবে সেটাই এখন তোমাদের বলি। হাওড়া থেকে যদি তোমরা আসো তাহলে লোকাল ট্রেন ধরে শেওড়াফুলিতে বা বৈদ্যবাটি স্টেশনে নেমে টোটোয় করে চলে আসো এই গৌড়ীয় মঠে। শেওড়াফুলিতে নামলে টোটোয় লাগবে 20 টাকা। মঠে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর যদি তোমরা শিয়ালদা থেকে ট্রেনে করে আসো তাহলে ব্যারাকপুর স্টেশনে নেমে অটো ধরে ব্যারাকপুর ফেরিঘাটে চলে আসো এবং সেখান থেকে ফেরি পারাপার করে অটো বা টোটো করে চলে আসো এই নিমাই তীর্থ মঠে। এছাড়া তোমরা যদি কলকাতা থেকে বাই রোডে আসতে চাও, বাইকে, স্কুটিতে বা কারে, সেক্ষেত্রে তোমাদের জিটি রোড বা দিল্লি রোড হয়ে শেওড়াফুলি বা বৈদ্যবাটি হয়ে এই মঠে চলে আসতে হবে। আমি তোমাদের বলছি তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও এই মঠ ঘুরে যেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। গঙ্গার তীরে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা মঠে এলে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবেই। অবশ্যই একবার হলেও আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও দিই তোমাদের কাছে যেন তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো এখন টাটা, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।